আচ্ছা সৌমিত্র বলো তো বাবা, কি ফার্মাকোডাইনামিক বলতে তুমি কি বোঝো? What the drug last to the body? কথা কিছু বোঝা যাচ্ছে না, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আমার কথা বোঝা যাচ্ছে? সবাই আমার কথা বুঝতে পারছো? জি ম্যাম। সৌমিত্র বলছে কথা, সাদিয়া ইসলামও বলছে, কিন্তু শোনা যাচ্ছে না। আচ্ছা, ফার্মাকোডাইনামিক হচ্ছে হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ এবং ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। মেকানিজম মানে কিভাবে ড্রাগ কাজ করে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হচ্ছে ড্রাগ কাজ করে কি ঘটায়। যেমন ব্লাড প্রেশার কমায়, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ডায়াবেটিস কমায়, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। এগুলো হচ্ছে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। তারপর বললাম যে ড্রাগ কিভাবে কাজ করে। কোনো ড্রাগে বাইন্ড না করা ছাড়া কাজ করতে পারে না। ড্রাগ উইল নট ওয়ার্ক আনটিল ইট ইজ বাউন্ড। তাহলে ড্রাগের টার্গেট কি কি, কার কার সাথে সে বাইন্ড করে কাজ করে। টার্গেট গুলো বলেছিলাম যে রিসেপ্টর, আয়ন চ্যানেল, এনজাইম, ক্যারিয়ার প্রোটিন এবং স্ট্রাকচার প্রোটিন। এই পাঁচটারই আমরা এক্সাম্পল দিয়েছি। এর মধ্যে আমরা রিসেপ্টরের ক্লাসিফিকেশন করেছি। রিসেপ্টরের ক্লাসিফিকেশন করার সময় আমরা বলেছি যে কোন কোন বেসিসে ক্লাসিফাই করা যায় রিসেপ্টরকে, অ্যাকর্ডিং টু দেয়ার লোকেশন, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনাল সিগনিফিকেন্স, অ্যাকর্ডিং টু দেয়ার অনসেট অফ অ্যাকশন এন্ড অ্যাকর্ডিং টু দেয়ার মেকানিজম অফ অ্যাকশন বা সিগন্যাল ট্রান্সডাকশন। হ্যাঁ, তাহলে ক্লাসিক্যাল এবং নন ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল রিসেপ্টরটা মেইনলি জিজ্ঞাসা করে ক্লাসিক্যাল রিসেপ্টরকে কেন ক্লাসিক্যাল বলা হয়, কারণ এর সাথে অ্যাকচুয়ালি লাইগেন্ড বাইন্ড করে। এই রিসেপ্টর গুলোর সাথে অ্যাকচুয়ালি লাইগেন্ড বাইন্ড করে। বা আমরা এই লাইগেন্ড বাইন্ডিং এই রিসেপ্টর গুলাকে আমরা কাজে লাগাই, ড্রাগও অনেক সময় ড্রাগও বাইন্ড করানো হয়। ক্লাসিক্যাল রিসেপ্টর হচ্ছে এন্ডোজেনাস ফিজিওলজিক্যাল লাইগেন্ড বাইন্ড করে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ক্লাসিক্যাল রিসেপ্টর। এবং এই ক্লাসিক্যাল রিসেপ্টর হচ্ছে চার ধরনের। কি কি? লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর, জি প্রোটিন কাপলড রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, নিউক্লিয়ার রিসেপ্টর অর ডিএনএ কাপলড রিসেপ্টর, অথবা বলা যায় যে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। তারপর বললাম যে কোনটা কিভাবে কাজ করে। এক কথা যদি বলো সিগন্যাল ট্রান্সডাকশন কিভাবে করে, যে অ্যাকর্ডিং টু সিগন্যাল ট্রান্সডাকশন, এই চারটা রিসেপ্টরের নাম বললা, তাহলে এই রিসেপ্টর গুলো কিভাবে সিগন্যাল ট্রান্সডাকশন করে এক কথায় বলো ফর ভাইবা। তখন বলবা যে আয়ন চ্যানেল কাপল রিসেপ্টরটা হাইপার পোলারাইজেশন বা ডিপোলারাইজেশন করে কাজ করে। জি প্রোটিন কাপল রিসেপ্টরটা কি করে, তোমার সেকেন্ড মেসেঞ্জার তৈরির মাধ্যমে কাজ করে। তারপর টাইরোসিন কাইনেজ রিসেপ্টর প্রোটিন ফসফোরাইলেশনের মাধ্যমে কাজ করে, এবং নিউক্লিয়ার রিসেপ্টরটা জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে কাজ করে। তাহলে কোনটাতে সবচেয়ে বেশি সময় লাগে, নিউক্লিয়ার রিসেপ্টর বা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর বা ডিএনএ কাপল রিসেপ্টর? কেন বেশি সময় লাগে? কারণ এটা জেনেটিক লেভেলে কাজ করতে হয়, জিন ট্রান্সক্রিপশন, এটা অনেক সময়ের ব্যাপার। আর সবচেয়ে দ্রুত কাজ করে কোনটা, উইদিন মিলি সেকেন্ড কাজ করে আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর। কোনটা কোথায় লোকেশন, আয়ন চ্যানেল, জি প্রোটিন, এই দুইটাই হচ্ছে সেল সারফেসে লোকেশন, সেল মেমব্রেনে। আর টাইরোসিন কাইনেজ রিসেপ্টর হচ্ছে ট্রান্স মেমব্রেনাস, মানে কিছু সেল মেমব্রেনে, কিছু সেলের ভিতরে ইন্ট্রাসেলুলারলি কিছু অংশ। হ্যাঁ, আর নিউক্লিয়ার রিসেপ্টরটা ফুললি সেলের ভিতরে থাকবে, ইন্ট্রাসেলুলার। এটা অনেক সময় সেলের ভিতরে থাকে অথবা নিউক্লিয়াসের ভিতরে থাকে। আচ্ছা, তারপরে বলবে যে তোমাদের রিসেপ্টরের এক্সাম্পল গুলা বলো। তখন লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর বা রিসেপ্টর এক্সাম্পল হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর এনএম রিসেপ্টর, আর অ্যানাদার ওয়ান ইজ গাবা এ রিসেপ্টর। তারপরে বললাম যে জি প্রোটিন কাপল রিসেপ্টর, এটা কি করে, প্রোটিন ফসফোরাইলেশনের সরি, এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে। এবং এক্সাম্পল গুলা কি কি, মাস্কার্নিক রিসেপ্টর, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের মধ্যে আছে। হ্যাঁ, এরা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। টাইরোসিন কাইনেজ রিসেপ্টর এক্সাম্পল হচ্ছে ইনসুলিন রিসেপ্টর। এবং নিউক্লিয়ার রিসেপ্টর বা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর বা ডিএনএ কাপল রিসেপ্টর এক্সাম্পল হচ্ছে তোমার স্টেরয়েড, থাইরয়েড। হ্যাঁ, তারপরে হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর। এই রিসেপ্টর গুলা হচ্ছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। এর মধ্যে থাইরয়েড রিসেপ্টরটা একদম নিউক্লিয়াসে থাকে, স্টেরয়েড রিসেপ্টরটা সাইটোপ্লাজমে থাকে, সেলের ভিতরেই, এটা বিভিন্ন লোকেশন।
তারপরে বললাম যে এনজাইম অনেক সময় রিসেপ্টর হিসেবে কাজ করে, ম্যাক্সিমাম সময় ড্রাগ কি করে, এনজাইমকে ইনহিবিট করে কাজ করে, এনজাইমকে স্টিমুলেট করে কাজ করে, ড্রাগ পাওয়াই যায় না। ম্যাক্সিমাম ড্রাগ এনজাইম ইনহিবিট করে কাজ করে। একটা এক্সাম্পল তোমরা অলরেডি পড়ছো, নিওস্টিগমিন, ফাইসোস্টিগমিন, অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে কাজ করে। তারপর আমরা আরো অনেকগুলা পড়বো, অ্যাসপিরিন পড়বো। অ্যাসপিরিন হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ এনজাইমকে ইনহিবিট করে কাজ করে। তারপরে এরকম তোমরা অনেকগুলা 5-6টা এক্সাম্পল বলবা যে এনজাইমকে ইনহিবিট করে কাজ করে, যেমন এসিই ইনহিবিটর, angiotensin converting enzyme inhibitor, আমরা বলি ACE inhibitor is the captopril enalapril, they are antihypertensive drug, তারা ACE enzyme ইনহিবিট করে কাজ করে। তারপরে আসো যে এক্সাম্পল দিবে, প্রত্যেকটার এক্সাম্পল চাইবে। যেমন তুমি বললা যে ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে কাজ করে, এক্সাম্পল দাও। তাহলে আমাদের কিছু এক্সাম্পল আছে, যেমন অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, এরা প্রোটন পাম্পকে ইনহিবিট করে কাজ করে, এরাও ট্রান্সপোর্ট প্রোটিন। হ্যাঁ, হাইড্রোজেন পটাশিয়াম পাম্প। ডিগক্সিন, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পকে ইনহিবিট করে কাজ করে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, টিসিএ বলি আমরা, এরা হচ্ছে নেট এবং সার্টকে ব্লক করে কাজ করে। নেট মানে নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার, সার্ট হচ্ছে সেরোটোনিন ট্রান্সপোর্টার, আমরা ডিটেল পড়বো পরে ইনশাআল্লাহ। তারপর আসো তোমার আয়ন চ্যানেলকে ইনহিবিট করে কাজ করে কিছু ড্রাগ আছে, যেমন লোকাল অ্যানেস্থেটিক, ফেনাইটোইন হচ্ছে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এরা ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলকে ব্লক করে কাজ করে। এক্সাম্পল গুলো তোমাদের লাগবে প্রত্যেকটা। অ্যামলোডিপিন, নিফিডিপিন কিভাবে কাজ করে, ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে কাজ করে, আমরা অলরেডি পড়েছি। হ্যালো, তোমরা আছো? ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড না, একটাও স্লাইড দেখো না এখনো? আচ্ছা ঠিক আছে, আমি স্লাইড আছি, বলো না তো কিছু। এবার দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। তারপরে ধরো আয়ন চ্যানেল, হ্যাঁ, বিভিন্ন আয়ন চ্যানেল। দেখো আয়ন চ্যানেল আর আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর এক না কিন্তু। আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর মধ্যে শুধু দুইটা, নিকোটিনিক NM আর কি বলছি, গাবা A। আর আলাদা করে এগুলা কিন্তু আলাদা আয়ন চ্যানেল, ওটা কিন্তু রিসেপ্টর না, এটা সোডিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল, পটাশিয়াম চ্যানেল, এগুলো আলাদা চ্যানেল। আর আয়ন চ্যানেল রিসেপ্টর হচ্ছে গিয়ে দুইটা, NM এবং গাবা A, এই দুইটাই মনে রাখবা। NM রিসেপ্টর কিভাবে কাজ করে, গত ক্লাসে বলছিলাম যে NM রিসেপ্টর হচ্ছে কোথায় থাকে, স্কেলটাল মাসেলে নিউরোমাসকুলার জাংশনে থাকে। এর লাইগেন্ড কে? অ্যাসিটাইলকোলাইন। অ্যাসিটাইলকোলাইন যখন NM এর সাথে বাইন্ড করে তখন কি হবে, চ্যানেলটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে চ্যানেলটা ওপেন হবে। তখন কোন চ্যানেল ঢুকবে, কোন সোডিয়াম, কোন আয়নটা ঢুকবে, সোডিয়াম আয়ন ঢুকবে। ঢুকলে মাসেলে কি হবে, ডিপোলারাইজেশন হবে, ফলে মাসেল কন্ট্রাকশন হবে। ঠিক আছে, তারপর দেখো আরো এক্সাম্পল আছে, স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন দিয়েও ড্রাগ কাজ করে। স্ট্রাকচারাল প্রোটিন হচ্ছে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে যে সেলের ভিতরে যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো, যেমন টিউবুলিন রিসেপ্টর উপর কাজ করে একটা ড্রাগ, নাম হচ্ছে কলচিসিন। এটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিসের একটা ড্রাগ। এটা ইনফ্ল্যামেটরি সেল ডিভিশনকে ইনহিবিট করে। অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলা নিউক্লিক অ্যাসিডে ওই যেগুলা ক্যান্সারাস সেল সেলুলার সেল, অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগোনিস্ট আর ইনভার্স অ্যাগোনিস্ট, এই সম্পর্কে কোনো ধারণা কি দেওয়া হয়েছিল এর আগে? অ্যাগোনিস্ট হচ্ছে ড্রাগ, হ্যাঁ, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে তার ইফেক্ট প্রডিউস করবে। রিসেপ্টরে কিন্তু কিছু ইফেক্ট আছে, এন্ডোজেনাস লাইগেন্ড যখন বাইন্ড করে রিসেপ্টর কিছু ইফেক্ট দেখায়। এখন ড্রাগ যখন ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেম ইফেক্ট দেখাবে, সেটাকে বলছে অ্যাগোনিস্ট। অ্যাগোনিস্ট কি এক কথা যদি বলতে বলো, ড্রাগস হ্যাভিং অ্যাফিনিটি এবং এফিকেসি, সেগুলোকেই বলছে অ্যাগোনিস্ট। তার মানে অ্যাসিটাইলকোলাইনটা কি, NM এর সাথে বাইন্ড করে ডিপোলারাইজেশন করে, তাইলে অ্যাসিটাইলকোলাইন হচ্ছে অ্যাগোনিস্ট। অ্যাসিটাইলকোলাইন হচ্ছে এন্ডোজেনাস লাইগেন্ড। তো এন্ডোজেনাস লাইগেন্ডের মতো হুবহু কাজ করে যে ড্রাগগুলা রিসেপ্টরের সাথে বসে রিসেপ্টরকে কাজ করায়, সেটাকে বলছে আমরা অ্যাগোনিস্ট। যেমন অ্যাসিটাইলকোলাইনের মতো অ্যাগোনিস্ট কে কে আছে বলো তোমরা, ম্যাডাম পড়িয়েছে, কি কি নাম বলো?
কোলিনোমাইমেটিক ড্রাগ একটাও কেউ বলতে পারবা না নাম? সাকসিনাইল কোলিন। সাকসিনাইল কোলিন তো এনএম ব্লকারে চলে গেল, ওইটা তো আবার অ্যান্টাগনিস্ট। কার্বাকল। কার্বাকল, বেথানিকল, পাইলোকার্পিন, পাইলোকার্পাইন। হ্যাঁ এরা সব হচ্ছে অ্যাগনিস্ট। তাহলে এরা কি করে, ড্রাগের সাথে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, অ্যাফিনিটি আছে, অ্যাফিনিটি মানে আসক্তি, রিসেপ্টরের প্রতি আসক্তি আছে, এবং ইফিকেসি আছে, মানে রিসেপ্টর যে কাজটা করে সেই কাজটাই সে করে। যেমন অ্যাড্রেনালিন আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, বাইন্ড করলে কি হবে, এন্ডোজেনাস কাজটা কি তার, এন্ডোজেনাস অ্যাড্রেনালিনের কাজ কি, আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, আলফা রিসেপ্টর ব্লাড ভেসেলসে থাকে, এটা কি করে, ভেসেল কন্ট্রাকশন করে, তার মানে ভেসো কনস্ট্রিকশন হয়, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, অ্যাড্রেনালিন। ঠিক আছে, তাহলে অ্যাড্রেনালিনের মতো যে ড্রাগগুলা সেম আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে ব্লাড প্রেশার বাড়ায়, এরকম ড্রাগগুলোকে আমরা বলবো অ্যাগনিস্ট। ঠিক আছে, অ্যাগনিস্ট বোঝা গেল? ইয়েস ম্যাম। তারপর ধরো এই যেমন কি বলে এটাকে বলে বিটা রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর, বিটা 2 রিসেপ্টর থাকে ব্রঙ্কাসে, বিটা 2 থাকে ব্রঙ্কাসে, বিটা 2 এর কাজ হচ্ছে ব্রঙ্কো ডাইলেটেশন করা। এখন এই জিনিসগুলো তোমরা ম্যাডাম পড়াবে তখন বলবা যে বিটা 2 রিসেপ্টরের কাজ হচ্ছে ব্রঙ্কাসে বসে ব্রঙ্কো ডাইলেটেশন করা। বিটা 2 অন্যান্য সব ভিসারাল অর্গানে রিল্যাক্স করে, তো ব্রঙ্কাস এটা রিল্যাক্স করে, তার মানে ব্রঙ্কো রিল্যাক্সেশন, দ্যাট মিন্স ব্রঙ্কো ডাইলেটেশন করে। কে করে, এন্ডোজেনাস লাইগেন্ডটা কে, অ্যাড্রেনালিন। সালবুটামল তো এন্ডোজেনাস না, এন্ডোজেনাস হচ্ছে অ্যাড্রেনালিন। ঠিক আছে, অ্যাড্রেনালিন বিটা 2 এর উপর বসে নরমালি ব্রঙ্কোডাইলেটেশন করে। এখন আমি অ্যাড্রেনালিন না দিয়ে সালবুটামল দিলাম, তাহলে এখানে সালবুটামল বিটা 2 এর উপর বসে ব্রঙ্কোডাইলেটেশন করছে, তাহলে সালবুটামল হচ্ছে অ্যাগনিস্ট। আর বডির সমস্ত লাইগেন্ড, অ্যাড্রেনালিন বলো, অ্যাসিটাইলকোলাইন বলো, ইনসুলিন বলো, স্টেরয়েড বলো, এরা সবই কিন্তু অ্যাগনিস্ট, রিসেপ্টরে বসে অ্যাক্টিভিটি করে, তাই না, অ্যাক্টিভিটি প্রকাশ করে, এফিকেসি দেখায়। সো সব অল লাইগেন্ড আর অ্যাগনিস্ট, কোনো অ্যান্টাগনিস্ট লাইগেন্ড পৃথিবীতে নাই। আর ড্রাগ দিলে যে ড্রাগগুলা কিনা অ্যাগনিস্টের মতো কাজ করবে, মানে এন্ডোজেনাস নিউরোট্রান্সমিটার বা হরমোনের মতো কাজ করবে, সেইগুলোকে আমরা বলবো অ্যাগনিস্ট। অ্যাফিনিটি কি, আসক্তি, অ্যাফিনিটি হচ্ছে আসক্তি, বা ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য ড্রাগ টু বাইন্ড উইথ দ্য রিসেপ্টর, হচ্ছে অ্যাফিনিটি। ইফিকেসি আরেকটা নাম হচ্ছে ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি, এটা হচ্ছে অ্যাবিলিটি অফ দ্য ড্রাগ টু বাইন্ড উইথ দ্য রিসেপ্টর অ্যান্ড প্রডিউস এ কনফরমেশনাল চেঞ্জ। শুধু বাইন্ড করলেই হবে না, রিসেপ্টরের একটা কনফরমেশনাল চেঞ্জ হবে, দ্যাট মিন্স অ্যাক্টিভ হবে রিসেপ্টরটা, এটাকে বলছে ইফিকেসি বা ইন্ট্রিনসিক অ্যাক্টিভিটি। আচ্ছা, সাপোজ ধরো একটু বোঝাই তোমাদেরকে আর একটু ডিপে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের ইয়েটা। ধরো রোজিনা ম্যাডাম, রোজিনা ম্যাডাম হচ্ছে তোমাদের ইন্টারনাল ম্যাডাম, ঠিক আছে, তোমাদের কলেজের ম্যাডাম, অ্যাগনিস্ট, তোমাদের ফার্মাকোলজি সিটে বসে তোমাদের ফার্মাকোলজি পড়ায়। এই যে ফার্মাকোলজি সিটে বসে, লেকচার গ্যালারির সিটে বসে, সেটা হচ্ছে অ্যাফিনিটি, তার বসার আসক্তি আছে, তার বসার ক্যাপাসিটি আছে, সে বসে। অন্য কেউ এসে তোমার একটা সেলিম এসে বা তোমার ইয়ে এসে কিন্তু ওই সিটে বসবে না, যে সিটে বসে তোমাদের পড়ানো হয়, এখানে ম্যাডামই বসবে। তাইলে অ্যাফিনিটি আছে এবং ম্যাডাম ফার্মাকোলজি পড়াতে পারে, দ্যাট মিন্স এটার এফিকেসি আছে। এখন তোমার বাইরে থেকে সাপোজ ম্যাডামের হাজবেন্ডও কিন্তু ফার্মাকোলজি টিচার, সিএমসি, জানো কিনা তোমরা? হ্যাঁ, ম্যাডামের হাজবেন্ডও ফার্মাকোলজি টিচার। এখন ম্যাডামের হাজবেন্ড এসে, উনি কিন্তু বাইরের টিচার, এখন এসে উনি ম্যাডামের সিটে বসে তোমাদের ফার্মাকোলজি পড়াচ্ছে, তাইলে উনি হচ্ছে বাইরে থেকে, তার মানে উনি এক্সোজেনাস, তার মানে উনি ড্রাগ, ঠিক আছে। আর ম্যাডাম হচ্ছে লাইগেন্ড, দুজনেরই অ্যাফিনিটি আছে এবং কি আছে, এফিকেসি আছে, ঠিক আছে।
এখন আসো অ্যান্টাগনিস্ট কি জিনিস। অ্যান্টাগনিস্টের হচ্ছে অ্যাফিনিটি আছে কিন্তু ইফিকেসি নাই, এবং কি করে উল্টা অ্যাগনিস্টকে বাইন্ড করে টু প্রিভেন্ট তার অ্যাক্টিভিটি। A drug binds with the receptor without activation the receptor. Receptor সাথে বাইন্ড করে বসে থাকবে কিন্তু রিসেপ্টরকে অ্যাক্টিভ করবে না। And prevent the agonist from binding. উল্টা অ্যাগনিস্টকে বসতে দিচ্ছে না। সাপোজ তোমাদের আসাদ, হ্যাঁ আসাদ হচ্ছে গিয়ে লেকচার গ্যালারি 1 এ, চিনো লেকচার গ্যালারি? এই তোমরা আসো নাকি নাই? আছি ম্যাম। শুনতে অসুবিধা হচ্ছে না তো কারো? না ম্যাম, ঠিক আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, কারণ আমি এখানে আবার জুমের ইয়েটা দেখতে পাচ্ছি না, মুশকিল হয়ে গেছে। আচ্ছা ধরো আসাদ এসে এই ফার্মাকোলজি লেকচার গ্যালারির সিটে বসে পড়লো, ঠিক আছে? বসে পড়লো, সে বসলো ঠিকই, রিসেপ্টরকে সে ব্লক করলো, সে রিসেপ্টর বা সিটে বসে পড়লো, তার অ্যাফিনিটি আছে কিন্তু তার কোনো ইফিকেসি নাই। সে কি ফার্মাকোলজি পড়াতে পারবে? পারবে না। তাহলে ড্রাগস হ্যাভ অ্যাফিনিটি বাট নো এফিকেসি। উল্টা ম্যাডাম যখন দরজা খুলে দেখলো ওখানে আসাদ বসে আছে, ম্যাডাম লজ্জা পেয়ে চলে গেল, সে এখানে বসবে না। তাহলে উল্টা সে কি করলো? অ্যাগনিস্টকে বাধা দিল ফ্রম দা বাইন্ডিং টু দা রিসেপ্টর। উল্টা রিসেপ্টর আছে কিন্তু রিসেপ্টর কাজ করতে পারছে না, কারণ রিসেপ্টর মানে ম্যাডামের তো লজ্জা লাগতেছে, কি এখানে আসাদ বসে আছে। এখন এটাকে, এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, বুঝা গেল অ্যান্টাগনিস্ট কি জিনিস? ড্রাগস হ্যাভ অ্যাফিনিটি বাট নো এফিকেসি এন্ড উল্টা কি করে? প্রিভেন্ট দ্য অ্যাগনিস্ট ফ্রম বাইন্ডিং। এটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। যেমন বিটা রিসেপ্টর আমি একটু আগে কি বললাম? বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট হচ্ছে সালবুটামল। এর কাজ কি? ব্রঙ্কোডাইলেটেশন করা। এখন ও ব্রঙ্কোডাইলেটেশন করার কথা, এখন আসলো প্রোপানল হচ্ছে বিটা 2 অ্যান্টাগনিস্ট। সে এসে বসে পড়লো ওই সিটে, বিটা 2 তে বসে পড়লো। বিটা 2 এর প্রতি তার আকর্ষণ আছে কিন্তু সে বিটা 2 কে অ্যাক্টিভ করতে পারে না। তখন কি আর ব্রঙ্কোডাইলেটেশন হবে? হবে না। ঠিক আছে, তখন ব্রঙ্কোডাইলেটেশন হবে না, তার কোনো এফিকেসি নাই। তখন ব্রঙ্কাসে আর কি রিসেপ্টর আছে তোমার বলো তো? কোলিনার্জিক কোন রিসেপ্টর আছে ব্রঙ্কাসে? M3 রিসেপ্টরের কাজ কি? ব্রঙ্কোকনস্ট্রিকশন করা। এখন ব্রঙ্কাসে যখন দেখবে যে সিম্প্যাথেটিক রিসেপ্টর বিটা রিসেপ্টরটা ব্লক, তখন কি করবে? M3 রিসেপ্টর আপার হ্যান্ড নিয়ে নিবে। M3 রিসেপ্টর তখন কি করবে? কি করবে বলো? কনস্ট্রিকশন করবে। তাহলে প্রোপানল দিলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়। এখন তুমি বলতে পারো ম্যাডাম প্রোপানল, আপনি তো বলছেন যে অ্যান্টাগনিস্টের অ্যাফিনিটি আছে কিন্তু কোনো ইফিকেসি নাই, তাহলে প্রোপানল দিলে ব্রঙ্কোকনস্ট্রিকশন কিভাবে হয়? প্রোপানল দিলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, প্রোপানল দিলে না ম্যাম, সরাসরি তো কাজ করতেছে না। হ্যাঁ এটাই, ওই প্রোপানল রিসেপ্টরটা দিলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়, সে সরাসরি কোনো কাজ করতেছে না, তার কোনো ইফিকেসি নাই। ও যেহেতু রাস্তাটা একটা সিট ব্লক করে আছে, অন্য জায়গার অন্য সিস্টেমের রিসেপ্টর আপার হ্যান্ড নিয়ে নিল, তাহলে M3 রিসেপ্টর আপ রেগুলেশন হয়ে গেল। ঠিক আছে, অন্য রিসেপ্টরের আপার হ্যান্ড নিয়ে নিল। তাহলে আমরা জানবো যে অ্যান্টাগনিস্টের তার নিজস্ব কোনো অ্যাক্টিভিটি নাই, সে শুধু সিট দখল করে। যেমন আলফা রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট প্রাজোসিন, বিটা রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট প্রোপানল। অ্যান্টাগনিস্ট ক্লিয়ার হয়েছে? অ্যান্টাগনিস্ট। জি ম্যাম। এখন আসো পার্শিয়াল অ্যাগনিস্ট হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ এ উইক অ্যাগনিস্ট বাট ইন প্রেজেন্স অফ ফুল অ্যাগনিস্ট ইট অ্যাক্টস অ্যাজ এ অ্যান্টাগনিস্ট। মানে উইক অ্যাগনিস্ট, ধরো ম্যাডাম হচ্ছে খুব স্ট্রং অ্যাগনিস্ট, ম্যাডাম সুন্দর করে ফার্মাকোলজি পড়ায়, রোজিনা ম্যাডাম, হ্যাঁ
এখন আমি আসলাম, আমি এসে রোজিনা ম্যাডামের সিটে বসলাম। আমি তো কি পড়াইতে পারি না, ধরো সাপোজ আমি একটু উইক, আমি তো ওরকম পড়াতে পারি না ম্যাডামের মতো সুন্দর, তাহলে আমি হচ্ছে উইক অ্যাগনিস্ট। হ্যাঁ, তুমি হয়তো আমাকে দিয়ে ম্যাক্সিমাম ইফেক্টটা পাবা না, কিছু ইফেক্ট কম পাবা। এখন দেখা গেল ম্যাডাম আসলো, রুমের মধ্যে ম্যাডাম আসলো, ভয়ে আমি কি করলাম, পড়ানো ভুলে গেলাম ম্যাডামের ভয়ে। আমি কিন্তু সিটটা দখল করে বসে আছি, কিন্তু আমি উল্টা কি করলাম, পড়াইতেও ভুলে গেলাম ভয়ে। তাহলে সেক্ষেত্রে আমি হয়ে গেলাম পার্শিয়াল অ্যাগনিস্ট। এবার বোঝা গেল কিছু? Actually, partial agonist is a weak agonist, but in presence of full agonist, it acts as an antagonist. তখন আমি সিটও দখল করে আসি, আমি কাজও করতেছি না, উল্টা ম্যাডামকেও বসতে দিচ্ছি না, বা ম্যাডাম বসতেছে না আমাকে দেখে। কিন্তু যখন ম্যাডাম ছিল না তখন আমি কি ছিলাম, উইক অ্যাগনিস্ট। কিছু কাজ করতেছিলাম, কিন্তু ম্যাডাম আসাতে আমি কাজই করা বন্ধ করে দিলাম এবং সিটটাও দখল করে বসে থাকলাম। এটাকে বলছে পার্শিয়াল অ্যাগনিস্ট। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ইয়েস জি ম্যাম। ইনভার্স অ্যাগনিস্ট হচ্ছে অপোজিট ইফেক্ট। যেমন ধরো ইনভার্স অ্যাগনিস্ট হচ্ছে একটু তোমরা লাইনে থাকো, তো একটু লাইনে থাকো। তোমরা ফার্স্ট ক্রপ, আচ্ছা কনগ্রাচুলেশন। এখন খেতে হবে, ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমার কাছে পাঠাচ্ছি। শোনো, তোমাদের ফার্স্ট ক্রপের ওই যে যারা পাস করছে ওরা আসছে মিষ্টি খাওয়াতে, আমি মিষ্টি খেতে খেতে তোমাদের ক্লাস নিব। সবাইকে কনগ্রাচুলেশন। হ্যাঁ, ওদের সাথে মিষ্টি শেয়ার করা যাচ্ছে না। ইনভার্স অ্যাগনিস্ট হচ্ছে ড্রাগ এসে সিটে বসলো, ফার্মাকোলজি সিটে তোমাদের বাবুল ওসমান স্যার বসলো। এখন তো আমরা ফার্মাকোলজি আর পড়াতে পারছি না, অপোজিট দিকে চলে গেল। মানে ম্যাম শোনা যাচ্ছে না, একটু বড় করে সাউন্ডটা ছোট ছোট হচ্ছে। আচ্ছা, ইনভার্স অ্যাগনিস্ট হচ্ছে উল্টাটা। ধরো কি বলবো এটাকে, ধরো ক্লাস হচ্ছে ফার্মাকোলজির ক্লাস। হ্যাঁ, ফার্মাকোলজি পড়ানোর কথা। এখন ওই সিটে বাবুল ওসমান স্যার বসে প্যাথোলজি পড়াচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে ইনভার্স অ্যাগনিস্ট। মানে এটা আসলে প্যাথোলজি তো অপোজিট না, মানে অপোজিট কাজটা করছে। যেমন বেনজোডায়াজেপিন কি করে, ঘুম পাড়ায়। ঘুমের ওষুধ কি করে, ঘুম পাড়ায়। এখন বেনজোডায়াজেপিনের ইনভার্স অ্যাগনিস্ট নাম হচ্ছে বিটা কার্বোলিন, ওই রিসেপ্টরের উপর বসবে, বসে উল্টা আরো কি করবে, ইনসমনিয়া করে ফেলবে, ঘুম একদম আসা বন্ধই করে দিবে। তাইলে এইটাকে বলছে ইনভার্স অ্যাগনিস্ট। ঠিক আছে? ম্যাম এক্সাম্পলটা আবার একটু বলেন। এই যে লেখা আছে তোমার স্ক্রিন শেয়ারে, দেখছো না? বেনজোডায়াজেপিন হচ্ছে বেনজোডায়াজেপিন রিসেপ্টরের অ্যাগনিস্ট। বেনজোডায়াজেপিন হচ্ছে বেনজোডায়াজেপিনের রিসেপ্টরের অ্যাগনিস্ট। বেনজোডায়াজেপিন রিসেপ্টরটা আবার কই থাকে? রিসেপ্টরটা থাকে রিসেপ্টরের ভিতরে। এগুলো আমরা সব পরে আমরা পড়বো। গাবা এ রিসেপ্টর, একটু আগে তোমাদের বলছিলাম আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর, কি নাম? গাবা এ রিসেপ্টর। সাদুল্লাহ, রাস্তাঘাটে গিয়ে ক্লাস করতেছো বাবা? কই তুমি? ম্যাম একটু আমার নেট চলে গেছিল তো ম্যাম, রিচার্জ করতে হচ্ছে। আচ্ছা, অসুবিধা নাই। শোনো ম্যাম, আমার রিচার্জ করতে হচ্ছে সেজন্য ম্যাম।
ও আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আছে, দুষ্টুমি করলাম তোমার সাথে। তোমরা ক্লাস করো, অসুবিধা নাই, বুঝতে পারলেই হলো পড়াগুলা। আইটেম রেগুলার দিবা, পড়া বুঝলে হলো। বাথরুমে বসে ক্লাস করবা নাকি রাস্তায় দাঁড়ায় কাজ করবা এটা ইম্পর্টেন্স না। শোনো, তারপর হচ্ছে গাবা এ রিসেপ্টর। গাবা এ রিসেপ্টরটা কি ধরনের রিসেপ্টর পড়াইলাম একটু আগে। এনএম এবং গাবা এ দুটো কি ধরনের রিসেপ্টর? আয়ন চ্যানেল। আয়ন চ্যানেল রিসেপ্টর। এই রিসেপ্টরের মধ্যে আরেকটা রিসেপ্টর থাকে, নাম হচ্ছে বেনজোডায়াজিপিন রিসেপ্টর। অ্যাকচুয়ালি বেনজোডায়াজিপিন যেটা আমরা ঘুমের ওষুধ খাই, সেডিল, কি কি নাম জানো ঘুমের ওষুধের নাম জানো কেউ? রিভোট্রিল জানি। রিভোট্রিল, সেডিল, এগুলো সব ঘুমের ওষুধ। ক্লোরানজিপাম। এগুলা সবাই কিন্তু গাবা এ রিসেপ্টরের সাথে বাইন্ড করে। বাইন্ড করে কি করে? এটা আয়ন চ্যানেল রিসেপ্টর। ক্লোরাইড আয়ন ঢুকলে হাইপার পোলারাইজেশন হয়, ফলে সিএনএস ডিপ্রেশন হয়, ফলে ঘুম পায়। এখন বিটা কার্বনিন হচ্ছে ওই রিসেপ্টরের সাথে বসবে ঠিকই, বসে অপোজিট ইফেক্ট দেখাবে, মানে ইনসমনিয়া প্রডিউস করবে, ঘুম টুম বন্ধ করে দিবে। ঘুম আসার কথা ছিল, মাসেল রিল্যাক্স হওয়ার কথা ছিল, উল্টা ঘুম আসা বন্ধ, মাসেল টট, এংজাইটি বাড়লো, টেনশন বাড়লো। ঘুমের ওষুধ খেলে আমাদের এংজাইটি কমে যায়, আর বিটা কার্বনিন হচ্ছে ঘুম কমায় দিবে, ইনসমনিয়া করবে, এংজাইটি করবে, অপোজিট ইফেক্ট দেখাবে। তাহলে এটা হচ্ছে ইনভার্স অ্যাগনিস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? আগাবো? Yes, ma'am. নেক্সট স্লাইডটা দেখো। রিসেপ্টর কি নিজস্ব কোনো অ্যাক্টিভিটি নাই? সে কি ড্রাগ বাইন্ড না করলে কোনো কাজ করতে পারে না? পারে। রিসেপ্টরের নিজস্ব কিছু অ্যাক্টিভিটি আছে, এটাকে বলা হয় কনস্টিটিউটিভ অ্যাক্টিভিটি। কনস্টিটিউটিভ অ্যাক্টিভিটি। রিসেপ্টর যদি অ্যাগনিস্ট বা লাইগেন্ড যদি বাইন্ড নাও করে, রিসেপ্টরের নিজস্ব কিছু অ্যাক্টিভিটি আছে। এটা একটু ডিপের পড়া, দরকার নাই। এখানে দেখো ফুল অ্যাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট একটু কম রেসপন্স দিচ্ছে, অ্যান্টাগনিস্ট হচ্ছে একদম সমান লেভেলে আছে, তার মানে কোনো রেসপন্স নাই। ইনভার্স অ্যাগনিস্ট নিচের দিকে নেমে গেছে, মানে অপোজিট ইফেক্ট দেখাচ্ছে। আবারও আসি, ক্লাসিক্যাল রিসেপ্টর খুব ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল রিসেপ্টরের 4 ধরনের, এই 4 ধরনের তোমরা পড়ছো। এই লাইগেন্ড গেটেড আয়ন চ্যানেল রিসেপ্টর বা আয়ন চ্যানেল রিসেপ্টর 2 ধরনের, একটা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর আর একটা হচ্ছে গাবা এ রিসেপ্টর। এরা কিভাবে সিগন্যাল ট্রান্সডাকশন করে? এক কথায় বলছিলাম যে এরা আয়ন চ্যানেল ওপেন বা ক্লোজ করে কাজ করে। তাহলে এটা কিভাবে করে? ফার্স্টে ড্রাগ কি করে? রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কনফরমেশনাল চেঞ্জ হয় রিসেপ্টরে, একটা আয়ন চ্যানেল ওপেন অথবা ক্লোজ হয়, ডিপোলারাইজেশন আর হাইপারপোলারাইজেশন হয়, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হয়। এখানে কি দেখতে পাচ্ছ একটা রিসেপ্টরের ছবি? জি ম্যাম। এটা হচ্ছে তোমার এনএম রিসেপ্টর। এনএম রিসেপ্টরটা দেখতে একটা ফুলের কলির মতো, ফুটে নাই ফুলটা এখনো। দুইটা আলফা সাব ইউনিট, দেখো দুই পাশে দুইটা আলফা সাব ইউনিট, মাঝখানে একটা বিটা, একটা গামা, একটা ডেল্টা। তাহলে মোট কয়টা হলো? দুইটা আলফা, একটা বিটা, একটা গামা, একটা ডেল্টা, মোট 5টা সাব ইউনিট আছে। আমি বলতেছি যে 5টা ফুলের পাপড়ি আছে। আর দেখো আলফার দুই পাশে দুইটা আলফার একটা পকেট আছে আলফাতে, এখানে অ্যাসিটাইল কোলাইন বাইন্ড করে। তার মানে তোমার এনএম রিসেপ্টরের অ্যাসিটাইল কোলাইন বাইন্ডিং সাইট কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কোথায়? আলফা। তো এখন নরমালি অ্যাসিটাইল কোলাইন যখন তোমার এনএম রিসেপ্টরের আলফার সাথে বাইন্ড করে, তখন ফুলটা ফুটে উঠে। ফুল ফুটে উঠে মানে ফুলটা খুলে যায় পাপড়ির মতো, এবং এখানে একটা আয়ন চ্যানেল ওপেন হয়, একটা পোর্ট তৈরি হয় বা একটা আয়ন চ্যানেল ওপেন হয়। সেই আয়ন চ্যানেল দিয়ে সোডিয়াম মাসেলের ভিতর ঢুকে ডিপোলারাইজেশন হয় এবং মাসেল কন্ট্রাকশন করে। এই কথাটা এখানে বলছে যে এটা 5টা সাব ইউনিট আছে, অ্যাসিটাইল কোলাইন সাইটের বাইন্ডিং, 5টা সাব ইউনিট আছে। অ্যাসিটাইল কোলাইনের বাইন্ডিং সাইট রিসেপ্টরে কয়টা? 2টা।
তারপর এটা কিভাবে কাজ করে, যখন অ্যাসিটাইলকোলাইন বাইন্ড করে তখন আয়ন চ্যানেল ওপেন হয়। আয়ন চ্যানেলটার নাম কি? সোডিয়াম চ্যানেল। সোডিয়াম ঢুকলে ডিপোলারাইজেশন হয়, অ্যাকশন পোটেনশিয়াল হয়, মাসেল কন্ট্রাকশন করে। তাহলে দেখো একইভাবে গাবা রিসেপ্টর, আমি বলছিলাম গাবা রিসেপ্টর কোথায় থাকে? ব্রেইনে থাকে, সিএনএস এ থাকে। গাবার কাজ কি? গাবা এই রিসেপ্টর আমাদের ঘুম পাড়ায়। গাবা আমাদের ঘুম পাড়ায়। রাত্রেবেলা আমরা ঘুমাই কেন? গাবার কারণে, গামা অ্যামাইনো বুটারিক অ্যাসিড। গাবা না থাকলে আমরা ঘুমাইতে পারতাম না, গাবার অ্যাক্টিভিটি না হলে আমরা ঘুমাতে পারতাম না। গাবা হচ্ছে এন্ডোজেনাস লাইগেন্ড। গাবা কি করে? গাবা রিসেপ্টর, গাবা এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে। বাইন্ড করলে ক্লোরাইড আয়ন চ্যানেল ওপেন হয়, মেমব্রেন হাইপারপোলারাইজেশন হয়, সিএনএস ডিপ্রেশন হয়, তখন ঘুম আসে। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাবা এ রিসেপ্টরের ছবি। দেখো ওইটাও কিন্তু একই রকম ছবি, ফুলের পাপড়ির মতো। এখানে যে ক্লোরাইড ঢুকতেছে, ক্লোরাইড ঢুকলে হাইপারপোলারাইজেশন হচ্ছে, সিএনএস ডিপ্রেশন হচ্ছে। তাহলে আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর কিভাবে সিগন্যাল ট্রান্সডাকশন করে জানা হয়ে গেল। রিসেপ্টরের সাথে ফার্স্টে বাইন্ড করবে ড্রাগ, বাইন্ড করার ফলে তোমার একটা কনফরমেশনাল চেঞ্জ হবে, চেঞ্জ হলে একটা চ্যানেল ওপেন হবে, এই আইদার এটা সোডিয়াম চ্যানেল অথবা ক্লোরাইড চ্যানেল। সোডিয়াম হলে ডিপোলারাইজেশন হবে, মাসেল কন্ট্রাকশন হবে অ্যাসিটাইলকোলাইনের ক্ষেত্রে যেটা হয়। আর ক্লোরাইড ঢুকলে হাইপারপোলারাইজেশন হবে, তাহলে ডিপোলারাইজেশন হতে পারে অথবা হাইপারপোলারাইজেশন হতে পারে। তারপর তোমার ইফেক্ট পাওয়া যাবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাওয়া যাবে। ঠিক আছে? Yes, ma'am. এখন গাবার মতো আমরা যে ঘুমের ওষুধগুলা দেই, সেম ওই গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করে গাবাটাকে বেশি বেশি করে কাজ করায়। সেম মেকানিজমে তারা কাজ করে। জি প্রোটিন কাপল রিসেপ্টর, এরপর আসো। জি প্রোটিন কাপল রিসেপ্টর হচ্ছে মাসকার্নিক রিসেপ্টর এবং আলফা এবং বিটা রিসেপ্টর, ওপিওয়েড রিসেপ্টর, এরা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর। জি প্রোটিন কাপল রিসেপ্টরটি একটু ইম্পর্টেন্ট এবং একটু কঠিন। জি প্রোটিন কাপল রিসেপ্টর হচ্ছে সাপের মতো। কোথায় থাকে? সেল সারফেসে বা সেল মেমব্রেনে থাকে, সাপের মতো পেঁচায় পেঁচায় থাকে। সেল মেমব্রেনটাকে প্যাচ দিয়ে থাকে। কয়টা প্যাচ দেয়? 7 বার প্যাচ দেয়। সাপের মতো 7 বার প্যাচ দেয়। সো এটার নাম হচ্ছে সার্পেন্টাইন রিসেপ্টর। সার্পেন্টাইন রিসেপ্টর তার মানে 7 ট্রান্সমেমব্রেনাস রিসেপ্টর। দেখো সাপের মতো সে প্যাচায় প্যাচায় রিসেপ্টরের মধ্যে আছে। এবং রিসেপ্টরটা দেখছো তুমি পাইপের মতো একটা নল, পানির নলের মতো দেখছো? জি ম্যাম। হ্যাঁ, লাস্ট মাথায় কি আছে দেখো তো, একটা এরকম একটা পানির মতো, এটা কি? জি প্রোটিন লেখা। জি প্রোটিন। হ্যাঁ, রিসেপ্টরটার নাম কেন জি প্রোটিন কাপল রিসেপ্টর? কারণ রিসেপ্টরটার সাথে একটা জি প্রোটিন লেগে থাকে, সো কল জি প্রোটিন কাপলড রিসেপ্টর। রিসেপ্টরটা কেমন? স্নেকের মতো। কয়বার প্যাচ দেয় সেল মেমব্রেনকে? 7 বার। সো কল সার্পেন্টাইন রিসেপ্টর। সিগন্যাল ট্রান্সডাকশন কিভাবে হয় এই জায়গাটা একটু শোনো মনোযোগ দিয়ে। সিগন্যাল ট্রান্সডাকশন কিভাবে হয়? যখন অ্যাগোনিস্ট, এই যেটা অ্যাগোনিস্ট দেখো গোল্লা দেখতে পাচ্ছ, জি ম্যাম। জি ম্যাম। রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আচ্ছা, এই যে জি প্রোটিন দেখতে পাচ্ছ, জি প্রোটিনটা রিসেপ্টরের সাথে বাইন্ড করা থাকে। জি প্রোটিনের কিন্তু 3টা সাব ইউনিট আছে, আলফা, বিটা আর গামা। এই আলফার সাথে মেইনলি এই রিসেপ্টরটা বাইন্ড করে থাকে এবং আলফা রিসেপ্টরের একটা জিডিপিএস অ্যাক্টিভিটি আছে। জিডিপিএস অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে? এখন যখন অ্যাগোনিস্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে একটা কনফরমেশনাল চেঞ্জ হয়, তখন সেই জিডিপিএস এনজাইমটা অ্যাক্টিভ হয়। তখন গুয়ানাইন নিউক্লিওটাইড গুয়ানাইন ডাইফসফেট বিকাম ব্রেকডাউন এন্ড ফরমেশন অফ জিটিপি, গুয়ানাইন ট্রাইফসফেট। গুয়ানোসিন ট্রাইফসফেটে পরিণত হয়। তাহলে জিডিপি থেকে ব্রেকডাউন হয়ে জিটিপি হয়। এই জিটিপি ওই যে জি প্রোটিনের আলফা সাব ইউনিটের সাথে বাইন্ড করে এবং একটা কমপ্লেক্স ফর্ম করে, নাম হচ্ছে আলফা জিটিপি কমপ্লেক্স। এই আলফা জিটিপি কমপ্লেক্স টার্গেট প্রোটিনের সাথে বাইন্ড করে অ্যাক্টিভিটি শো করে।
আর জি প্রোটিনের মধ্যে আলাদা আরো দুইটা ইয়ে ছিল, বিটা এবং গামা সাব ইউনিট ছিল। ওরা আবার নিজেরা বাইন্ড করে একটা কমপ্লেক্স ফর্ম করে, নাম হচ্ছে বিটা গামা কমপ্লেক্স। সেটা আবার আলাদাভাবে ইন্টারঅ্যাক্ট করে অ্যানাদার প্রোটিনের সাথে। ঠিক আছে, বোঝা গেল? আবার বলবো আরেকবার। জি প্রোটিন কাপল রিসেপ্টর। কেন নাম জি প্রোটিন? কারণ এর সাথে জি প্রোটিন অ্যাটাচ থাকে। এই জি প্রোটিনের তিনটা পার্ট, আলফা, বিটা, গামা। এই আলফা পার্টটা মেইনলি রিসেপ্টরের সাথে লাগানো থাকে। জি প্রোটিনটা তো পুরোটাই লাগানো থাকে, আলফা পার্টটা দিয়ে লাগানো থাকে রিসেপ্টরের সাথে। এই আলফা পার্টের একটা জিডিপিএস অ্যাক্টিভিটি আছে, জিডিপিএস এনজাইম আছে। এখন যখন অ্যাগনিস্ট ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এই অ্যাগনিস্ট যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন এই আলফা পার্টের যে জিডিপিএস অ্যাক্টিভিটি সেটা অ্যাক্টিভ হয়। ফলে এইখানকার জিডিপি ব্রেকডাউন হয়ে জিটিপি তে কনভার্ট হয়, জিডিপি ব্রেকডাউন হয়ে জিটিপি তে কনভার্ট হয়, এবং তখন একটা আলফা জিটিপি কমপ্লেক্স তৈরি হয়। এই আলফা জিটিপি কমপ্লেক্সটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কাজটা করে, হ্যাঁ, প্রোটিনের সাথে বাইন্ড করে ইন্টারঅ্যাক্ট করে কাজটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট শো করে। আবার বিটা গামা যেটা আলাদা আলাদা ছিল, সেটা আবার আলাদা একটা কমপ্লেক্স ফর্ম করে, ওরা আবার আলাদা প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে আলাদা কাজ করে। আলটিমেটলি কাজটা কি করে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা তো এত কিছু করলো, কাজটা কি করে দেখো। কাজ হচ্ছে ওরা সেকেন্ড মেসেঞ্জার, যেটা বলছিলাম এক কথায় কি বলছিলাম প্রথমে, সেকেন্ড মেসেঞ্জার তৈরির মাধ্যমে কাজ করে, বলছিলাম না? জি প্রোটিন কিভাবে কাজ করে এক কথায় বলো, সেকেন্ড মেসেঞ্জার তৈরির মাধ্যমে কাজ করে। কাজটা কি করে দেখো, এরা কি করে, অ্যাডিনাইল সাইক্লেসকে স্টিমুলেট করে, করলে সাইক্লিক এএমপি বাড়ে, সেলুলার রেসপন্স পাওয়া যায়। এখন জি প্রোটিনের যে অংশটা, জি প্রোটিন কাপল রিসেপ্টর যে অংশটা সাইক্লিক এএমপি বাড়ায়, সেটাকে আমরা বলি জিএস, স্টিমুলেটরি। জিএস মানে স্টিমুলেটরি। অনেক সময় এরা সাইক্লিক অ্যাডিনাইল সাইক্লেসকে ইনহিবিট করে সাইক্লিক এএমপি কমায়, তখন সেই রেসপন্সটা, সেই জি প্রোটিনটাকে আমরা বলি জিআই, ইনহিবিটরি। আরেকটা আছে জিকিউ। জিকিউটা কেন বলছে সেটা জানি না। জিকিউটা কি করে, জিকিউটা হচ্ছে ফসফোলাইপেজ সি কে স্টিমুলেট করে। এখানে দুইটা জিনিস হয়, ফসফোলাইপেজ সি কে স্টিমুলেট করে ইনোসিটল ট্রাইফসফেট ফর্মেশন হয়, ফলে ক্যালসিয়াম ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়ে, ক্যালসিয়াম ক্যালমোডিনিন কমপ্লেক্স তৈরি হয়, ফসফোকাইনেজ সি স্টিমুলেট হয়, আলটিমেটলি সেলুলার রেসপন্স। আবার কি করে হতে পারে যে ফসফোলাইপেজ সি কে স্টিমুলেট করে এরা ডাই অ্যাসাইল গ্লিসারল ফর্ম করতে পারে, সেটাও কিনা ফসফোকাইনেজ সি কে স্টিমুলেট করবে, সেলুলার রেসপন্স করবে। তাহলে এই দুইটাই জিকিউ। তার মানে 1 থেকে 3 পর্যন্ত, 3-এর মধ্যে আমি দুইটা ভাগ করছি দেখো, 3A 3B। এই সব এই 1 থেকে 3 পুরোটাই হচ্ছে তোমার আলফা জিটিপি কমপ্লেক্সের কারণে হয়, আর যেটা বিটা গামা কমপ্লেক্সের কারণে হয় সেটা হচ্ছে আয়ন চ্যানেল ওপেন অথবা ক্লোজ হয়। ক্লিয়ার হয় নাই না ম্যাম? আর একটু বললে ভালো হয়। আচ্ছা, প্রথমে আমি বলছিলাম যে সেকেন্ড জি প্রোটিন কিভাবে কাজ করে, এক কথায় বলো, ভাইবাতে তোমাদের জিজ্ঞেস করবে, তোমরা বলো সেকেন্ড মেসেঞ্জার তৈরির মাধ্যমে কাজ করে। তো সেকেন্ড মেসেঞ্জার গুলা কোনগুলা? সেকেন্ড মেসেঞ্জার গুলো আলটিমেটলি এগুলা, যে সাইক্লিক এএমপি, IP3, ডিএজি, এই তিনটা নামই বলতে হয়। তাহলে সেকেন্ড মেসেঞ্জার কি কি? সাইক্লিক এএমপি, IP3, ডিএজি। ক্যালসিয়ামও বলতে পারো, ক্যালসিয়াম ক্যালমোডুলিন, এগুলাও তৈরি হয়, ক্যালসিয়াম ক্যালমোডুলিন। তাহলে এরা হচ্ছে সেকেন্ড মেস। তাহলে এরা কিভাবে আসলো, ঘটনাটা কি হইলো? ঘটনা কিন্তু অনেক মলিকুলার লেভেলে, আমি এত ডিপে তোমাদের যাচ্ছি না। তোমাদের যেটা যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, তোমাদের যখন অ্যাগনিস্ট বাইন্ড করবে রিসেপ্টরের সাথে, ওই রিসেপ্টরের সাথে কি লাগানো আছে? জি প্রোটিন লাগানো আছে। জি প্রোটিনের 3টা সাব ইউনিট, আলফা, বিটা, গামা। এই আলফার একটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে। কি এনজাইমেটিক অ্যাক্টিভিটি? তার জিডিপিএস অ্যাক্টিভিটি আছে। যখন অ্যাগনিস্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন জি প্রোটিনের আলফা রিসেপ্টরের জিডিপিএস অ্যাক্টিভিটি বাড়ে, ফলে জিডিপি ব্রেকডাউন টু জিটিপি। ওই জিটিপি আলফার সাথে বাইন্ড করে আলফা জিটিপি কমপ্লেক্স তৈরি করে, এবং এইটা কি করে, আলটিমেটলি এই আলফা জিটিপি কমপ্লেক্স আলটিমেটলি অ্যাডিনাইল সাইক্লেসকে স্টিমুলেট করে, অথবা ইনহিবিট করে, অথবা ফসফোলাইপেজকে স্টিমুলেট করে। এই 3টা কাজ
সাইক্লেসকে স্টিমুলেট করে, অথবা অ্যাডেনাল সাইক্লেসকে ইনহিবিট করে, অথবা ফসফোলাইপেজ সি কে স্টিমুলেট করে। অ্যাডেনাল সাইক্লেসকে যদি স্টিমুলেট করে সাইক্লিক এমপি বাড়ে বা সেলুলার রেসপন্সটা পাওয়া যায়, আমরা তখন এটাকে বলি জিএস, স্টিমুলেটরি। অ্যাডেনাল সাইক্লেসকে ইনহিবিট করলে সাইক্লিক এমপি কমে, সাইক্লিক এমপি করলেও কিছু সেলুলার রেসপন্স পাওয়া যায়, সেটাকে আমরা বলি ইনহিবিট। আর ফসফোলাইপেজ দিয়ে দুইটা ঘটনা হয়, দুই দিকে। ফসফোলাইপেজকে স্টিমুলেট করলে আইপি3 তৈরি হতে পারে। আইপি3 কি করবে? ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়াবে। এই ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম করে ক্যালসিয়াম ক্যালমোডিনিন কমপ্লেক্স করে, সেটা আবার ফসফোকাইনেজ বাদ দিয়ে একদম সহজ অংশটা তোমাদের এখানে সহজ করে বলছি। তোমাদের নোটটা দেওয়া হয়েছে না, পিডিএফ পাইছো? আমি শিখা দিলাম, দেই নেই না? ফার্মাকোডাইনামিকের পিডিএফটা দিয়ে দিব, তোমরা চেষ্টা করবা। মেইন বই দেখলে মাথা গরম হয়ে যাবে, অনেক কিছু বুঝবা না। মেইন বইটা পড়বা, পরে আগে এটা একটু দেখে নিবা। এটা হচ্ছে শর্ট করে আমি লিখছি যে তাহলে আমাদের সেকেন্ড মেসেঞ্জার কি কি? সাইক্লিক এএমপি, আইপি3 এবং ডিএজি। আর কি আছে? ক্যালসিয়াম এবং ক্যালমোডিলিন। ঠিক আছে, তাহলে সাইক্লিক এএমপি বাড়লে কি হয়? জিএস। জিআই কোনটাকে বলবো? সাইক্লিক এএমপি কমলে। আর জিকিউ কোনটাকে বলবো? যখন আইপি3 এবং ডিএজি তৈরি হবে, ঠিক আছে, তখন সেটা জিকিউ। এই চিত্রটা দেখো এখানে, আমি যে এখানে ইয়ে করতেছি, যে জায়গাগুলো দেখাচ্ছি এটাকে বোঝা যাচ্ছে স্ক্রিনে? মার্ক করতেছি যেখানে। জি ম্যাম। এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে লাগানো আছে জি প্রোটিন। জি প্রোটিনের 3টা সাব ইউনিট, আলফা, বিটা, গামা। অ্যাগনিস্ট যখন বাইন্ড করবে, যে আলফা জিটিপিএস অ্যাক্টিভিটি বাড়বে, জিডিপিএস অ্যাক্টিভিটি বাড়লে জিডিপি কনভার্টেড টু জিটিপি, তখন তৈরি হবে আলফা জিটিপি কমপ্লেক্স। এই আলফা জিটিপি কমপ্লেক্সে কি করতে পারে? ফসফোলাইপেজ সি কে স্টিমুলেট করতে পারে। আর কি করতে পারে? অ্যাডেনাল সাইক্লেসকে স্টিমুলেট করতে পারে। এখানে দেখাচ্ছে শুধু ইয়েটা, জিকিউটা দেখো, ফসফোলাইপেজ সি কে ইনহিবিট করে। এই যে আইপি3 এবং ডিএজি তৈরি হলো। আইপি3 কি করে? আইপি3 ফসফোকাইনেজ সি কে স্টিমুলেট করে, ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম ক্যালমোডিলিন কমপ্লেক্স প্রোটিন কাইনেজ প্রোটিনের কাজ হয়, রেসপন্স হয়। ডিএজি এটাও ফসফোকাইনেজ সি এর সাথে বাইন্ড করে আলটিমেটলি সেলুলার রেসপন্স দেখায়। এই যে এখানে কি হয়? আলফা জিটিপি কমপ্লেক্স সাইক্লিক এএমপি বাড়ায়, সাইক্লিক এএমপি বাড়িয়ে কাজ করে। অ্যাডেনাল সাইক্লেসকে আইদার স্টিমুলেট করে অথবা ইনহিবিট করে। তাহলে জিএস হচ্ছে স্টিমুলেটরি, সাইক্লিক এএমপি বাড়িয়ে কাজ করে, অ্যাডেনাল সাইক্লেসকে স্টিমুলেট করে, ফলে সাইক্লিক এএমপি বাড়ে। কোন কোন রিসেপ্টর স্টিমুলেটরি? বিটা গুলা সব। অ্যাডেনার্জিকে যে বিটা1, বিটা2, বিটা3 এগুলো সবই হচ্ছে জিএস। ডোপামিনের ডি1 আর ডি5টা জিএস, আর হিস্টামিন 2 হচ্ছে জিএস। এগুলো একটু মনে রাখতে হবে কোনটা কোনটা জিআই, কোনটা কোনটা জিএস, বিশেষ করে কোলিনার্জিক এবং অ্যাড্রেনার্জিকের মধ্যে। জিআই কোনটা? জিআই হচ্ছে M2 আলফা 2, জিআই ইনহিবিটরি। M2 মানে কই থাকে বলতো? M2
হার্টে হার্টে থাকে। এটার কাজ কি? ফোর্সফুল কন্ট্রাকশন বাড়ায়। স্টিমুলেটরি না ইনহিবিটরি? প্যারাসিম্পাথেটিকের কাজ হার্টে ইনহিবিটরি। তাহলে এ দেখো জিআই সাইক্লিক এমপি কমায়, তাহলে কাজটাও হচ্ছে ইনহিবিটরি। ঠিক আছে। জিকিউ হচ্ছে M1 M3 M5 এরা কাজ করে, এবং আলফা 1 এরা কাজ করে IP3 এবং ডিএজি তৈরির মাধ্যমে। ঠিক আছে। তাহলে কি হয়, আলফা 1 এরা কি করে, ক্যালসিয়াম বাড়ায়। ক্যালসিয়ামের কাজ কি, কোনো কিছু কন্ট্রাকশন করা। তাহলে আলফা 1 কি করে, মাসেল কন্ট্রাকশন করে, ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন করে, ভেজো কনস্ট্রিকশন হয়। M1 গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে থাকে, पहले খাও ফের দিল লাগাও। M1 থাকে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে। M1 কি করে, কন্ট্রাকশন করে। কার মাধ্যমে হয় ঘটনাগুলা, এই IP3 এবং ডিএজি তৈরির মাধ্যমে হয়। এবং ওখানে ক্যালসিয়াম তৈরি হয় না, ক্যালসিয়াম কি করে, কন্ট্রাকশন করে, এবং তখন তোমার গ্ল্যান্ড কন্ট্রাকশন করলে গ্ল্যান্ডুলার সিক্রেশন বাড়ে। H1 হিস্টামিন 1 এটাও জিকিউ। তাহলে কোনগুলো জিএস, জিআই আর জিকিউ এটা জিজ্ঞাসা করবে। কোন কোন রিসেপ্টর জিএস, কোন কোন রিসেপ্টর জিআই, কোন কোন রিসেপ্টর জিকিউ। তাহলে মাসকার্নিকের মধ্যে বেজোর সংখ্যাগুলা M1 M3 M5 এরা সব জিকিউ, আর M2টা কি, জিআই। এরপর আসো নিকোটিনিক। নিকোটিনিক পুরোপুরি আলাদা, জি প্রোটিনই না, এটা হচ্ছে এনএম রিসেপ্টর, হচ্ছে আমরা পড়ছি যে আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর। তারপর আসো অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের আলফা 1 হচ্ছে জিকিউ, আলফা 2 হচ্ছে ইনহিবিটরি জিআই। তাহলে মোটামুটি তোমরা মাসকার্নিক, নিকোটিনিক এবং আলফা বিটা এগুলা কোনটা কি ধরনের রিসেপ্টর এইটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি ম্যাম। জি ম্যাম। তাহলে জি প্রোটিনের টার্গেট গুলো হচ্ছে অ্যাডেনালাইন সাইক্লেস, কারণ অ্যাডেনালাইন সাইক্লেসকে স্টিমুলেট করলে সাইক্লিক এমপি বাড়ে বা কমে বা ইনহিবিট করলে। আরেকটা টার্গেট হচ্ছে ফসফোলাইপেজ সি। আরেকটা টার্গেট হচ্ছে যেটা বিটা গামা কমপ্লেক্স, সেটা আয়ন চ্যানেলের উপর কাজ করে। এটা আমরা ডিটেল কখনো পড়বো না, আমরা কিন্তু এই প্রথম দুইটা নিয়েই ডিল করব। পড়াশোনা যা জিজ্ঞাসা করার এই অ্যাডেনালাইন সাইক্লেস এবং ফসফোলাইপেজ সি জিজ্ঞাসা করি, অন্যগুলো জিজ্ঞাসা করি না। বিটা গামা কমপ্লেক্সটা আয়ন চ্যানেল। এছাড়াও আরো কিছু আছে, যেমন রো কাইনেজ, মাইটোজেন অ্যাক্টিভেটেড কাইনেজ প্রোটিন, এগুলো একটু জেনে নামটা জেনে রাখতে কোনো দরকার নাই, পরীক্ষার সময় এই পর্যন্ত যাইতে পারে না অনেক স্টুডেন্টরাই। অ্যাডেনালাইন সাইক্লেসকে স্টিমুলেট করলে সাইক্লিক এমপি বাড়ে, অ্যাডেনালাইন সাইক্লেসকে ইনহিবিট করলে সাইক্লিক এমপি কমে, ফসফোলাইপেজ সি কে স্টিমুলেট করলে IP3 তৈরি হয়, IP3 ক্যালসিয়ামের লেভেল বাড়ায়, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স তৈরি হয়, সেটা আবার ফসফোকাইনেজ সি কে স্টিমুলেট করে, দেন সেলুলার রেসপন্স পাওয়া যায়। আরেকটা উপায় হচ্ছে ফসফোলাইপেজ সি কে স্টিমুলেট করলে ডিএজি তৈরি হয়, ডাইএসাইল গ্লিসারল, সেটা কিনা ফসফোকাইনেজ সি কে স্টিমুলেট করে এবং সেলুলার রেসপন্স পাওয়া যায়, মানে আমরা ইফেক্টটা পাই। ব্যাস এই হচ্ছে ঘটনা। তাহলে ফার্স্ট, সেকেন্ড মেসেঞ্জার আর ফার্স্ট মেসেঞ্জার। ফার্স্ট মেসেঞ্জার কি, ড্রাগ বা লাইগেন্ড, এটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। ফার্স্ট মেসেঞ্জার যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স প্রোডিউস হোয়েন দ্য রিসেপ্টর বাইন্ড উইথ দ্য ড্রাগ বা হরমোন, সেটাকে বলছে সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার দেখো নামগুলা, সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, IP3, ডিএজি, ক্যালসিয়াম, ক্যালমোডুলিন, এরা সব হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জারের ফাংশন, সাইক্লিক এমপির ফাংশন কি, সাইক্লিক এমপি বাড়লে হার্টে বিটা 1 কি করে, ফোর্স অফ কন্ট্রাকশন হার্ট রেট বাড়ায়। এখন জিজ্ঞেস করতে পারে একটু মলিকুলার লেভেলে বলো তো বিটা 1 কি ধরনের রিসেপ্টর, তুমি কি বলবা, জিএস। তাহলে জিএস মানে কি, সাইক্লিক এমপি বাড়ায়। সাইক্লিক এমপি বাড়ানোর কারণেই এই হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে। তারপরে তোমার যে মাসেল, স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে, গ্ল্যান্ডগুলা ইনহিবিট করে সিক্রেশন, কিডনিতে কি কাজ করে। তারপরে এই যে দেখো IP3 হচ্ছে ক্যালসিয়াম মোবিলাইজ করে ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম বের করে সেলের মধ্যে ক্যালসিয়াম বাড়ায় দেয়। ক্যালসিয়ামের কাজ আবার কি, কোনো কিছু কন্ট্রাকশন করা, কোনো কিছু রিলিজ করা মেইনলি, বুঝছো। ক্যালসিয়ামের কাজ হচ্ছে মাসেলে থাকলে মাসেল কন্ট্রাকশন করবে, সেলে থাকলে কোনো গ্ল্যান্ডে থাকলে গ্ল্যান্ডুলার কন্ট্রাকশন করবে, এবং গ্ল্যান্ড থেকে যে কন্টেন্ট গুলো আছে সেগুলো বের করে দিবে। ক্যালসিয়াম নিউরোট্রান্সমিটার রিলিজ হয় কিভাবে, অ্যাসিটাইলকোলাইন রিলিজ হয় কিভাবে, ক্যালসিয়াম না থাকলে এক্সোসাইটোসিস প্রসেসে কি হয়, ক্যালসিয়াম কন্ট্রাক্ট করে
ওই ভেসিকেল থেকে অ্যাসিটাইলকোলাইন রিলিজ করে দেয়। তাহলে ক্যালসিয়ামের কাজ হচ্ছে কোনো কিছু কন্ট্রাক্ট করা, কোনো কিছু রিলিজ করা। দেখবা যে আমরা ইনসুলিন পড়ছিলাম, ইনসুলিন রিলিজ হয় কিভাবে? ক্যালসিয়াম না থাকলে কিন্তু ইনসুলিন রিলিজ হইতো না, ক্যালসিয়াম লাগতেছে ইনসুলিন রিলিজ হওয়ার জন্য। সবই এগুলা ব্যাপার স্যাপার। তারপর আসলে টাইরোসিন কাইনেস রিসেপ্টর। তোমাদের ক্লাস আবার কয়টায় আছে? ম্যাম 12:30-এ। 12:30-এ। টাইরোসিন কাইনেস রিসেপ্টর তোমরা দুইটা পার্ট, যেটা বলছিলাম ট্রান্সমেমব্রেনাস, আমি আর 2 মিনিট পরে রেখে দিচ্ছি। ট্রান্সমেমব্রেনাস মানে হচ্ছে কিছু সেল সারফেসে, কিছু অংশ সেলের ভিতরে, তার মানে এটা দুইটা সাব ইউনিট আছে, একটা হচ্ছে আলফা সাব ইউনিট, একটা হচ্ছে বিটা সাব ইউনিট। আলফা সাব ইউনিটে থাকে সেলের উপরে, এক্সট্রা সেলুলার সেল সারফেসের একটু উপর দিয়ে থাকে, আর সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে থাকে হচ্ছে বিটা সাব ইউনিটটা, এটা লম্বা একটা লাঠির মতো। এই যে রিসেপ্টরটা, এই যে আলফা সাব ইউনিট আর বিটা সাব ইউনিট। আলফা সাব ইউনিট হচ্ছে বাইরে থাকে, সো এইটাকে আইডেন্টিফাই করে ইনসুলিনকে। ইনসুলিন তখন কি করে? আলফার সাথে বাইন্ড করে। এটার লাইগেন্ড হচ্ছে ইনসুলিন। টাইরোসিন কাইনেস রিসেপ্টরের লাইগেন্ড হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কি করে? বাইন্ড উইথ দ্য এক্সট্রাসেলুলার বাইন্ডিং ডোমেইন অফ দ্য রিসেপ্টর, অ্যাকচুয়ালি আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এবং কনফরমেশনাল চেঞ্জ ইন দ্য ইন্ট্রাসেলুলার পোর্শন অফ দ্য রিসেপ্টর, তার মানে ইন্ট্রাসেলুলার পোর্শনে থাকে বিটা ইউনিট, কনফরমেশনাল চেঞ্জ হয় বিটা ইউনিটে। স্টিমুলেট দ্য টাইরোসিন কাইনেস রিসেপ্টর, প্রোটিন ফসফোরাইলেশন এবং ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। ঠিক আছে, যেটা কিনা আমরা ইনসুলিন চ্যাপ্টারে পড়ছিলাম। এটা পড়ার সময় একটু ইনসুলিন চ্যাপ্টারে চলে যাবা, ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশনটা দেখে নিবা এবং এটার সাথে মিলিয়ে করে ফেলবা, তাহলে তোমার ইনসুলিনটা আরেকবার পড়া হয়ে যাবে। মানে ইনসুলিন যখন বাইন্ড করবে আলফা ডোমেইনের সাথে, তখন বিটা ডোমেইনে একটা কনফরমেশনাল চেঞ্জ হয়। আলফা ডোমেইন থাকে এক্সট্রাসেলুলারলি, বিটা ডোমেইন থাকে ইন্ট্রাসেলুলারলি, এবং বিটা ডোমেইনের মধ্যে টাইরোসিন কাইনেসটা থাকে। টাইরোসিন কাইনেস এনজাইমটা স্টিমুলেট হয়, তখন প্রোটিন ফসফোরাইলেশন হয়, তখন ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হয়। এটা শর্ট করে বললাম। এই যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এখানে দেখো 1, 2 দিয়ে লিখে রাখছি, শর্ট করে বলাটা এটা এখানে সুন্দর করে একটু গুছিয়ে বলছে। এবং এটা যখন আমরা ইনসুলিন চ্যাপ্টার পড়ছিলাম 3rd ইয়ারে, তখন ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন তখন সেটা পড়ছিলাম। এবং টাইরোসিন কাইনেস রিসেপ্টরের অ্যাক্টিভিটি আবার কিভাবে ইনঅ্যাক্টিভ হয়? ডাউন রেগুলেশনের মাধ্যমে। তারপর আসলে স্টেরয়েড রিসেপ্টর, এটা হচ্ছে কোথায় থাকে? নিউক্লিয়ার রিসেপ্টর বা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর বা ডিএনএ কাপল রিসেপ্টর সেলের ভিতরে থাকে, ইন্ট্রাসেলুলারলি থাকে। তাহলে এই রিসেপ্টর গুলা বাইন্ড করতে হলে ড্রাগ গুলাকে সেলের ভিতর ঢুকতে হবে। এই রিসেপ্টরটা আবার দেখতে কেমন? দেখতে হচ্ছে এরকম। এটা 3টা ডোমেইন, 3টা হাত। জিজ্ঞেস করে কয়টা হাত, হ্যান্ড কয়টা, বা ডোমেইন কয়টা? 3টা। লিগেন্ড বাইন্ডিং ডোমেইন, ডিএনএ বাইন্ডিং ডোমেইন এবং ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেটিং ডোমেইন। 3টা ডোমেইন থাকে। যখন কোনো লাইগেন্ড বাধা থাকে না, তখন এটার সাথে একটা হিট শক প্রোটিন 90 লাগানো থাকে। যখন স্টেরয়েড আসে, তখন হিট শক প্রোটিন 90টা ডিসোসিয়েট হয়ে যায়, ওই রিসেপ্টর থেকে সরে যায়। সরে গেলে এই ডিএনএ বাইন্ডিং ডোমেইন এবং ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেটিং ডোমেইন আরো বেশি ফোল্ডিং হয়ে যায়। ফোল্ডিং হয়ে ওদের মধ্যে একটা কনফরমেশনাল চেঞ্জ হয়, এবং কনফরমেশনাল চেঞ্জ হইলে ওই রিসেপ্টরটা তখন সোজা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে চলে যায়। নিউক্লিয়াসে চলে যেয়ে এরা কি করে? নিউক্লিয়াসের ট্রান্সক্রিপশনটাকে রেগুলেট করে বাই আরএনএ পলিমারেজ। ফলে প্রি এমআরএনএ তৈরি হয়, তারপর আরএনএ তৈরি হয়, তারপর প্রোটিন সিনথেসিস হয়, তারপর রেসপন্স করে। এই কারণে এই রিসেপ্টরের কাজটা অনেক দেরিতে হয় এবং সময় বেশি লাগে। এবং এইটা যখন পড়বা, এই রিসেপ্টরটা যখন পড়বা, তখন আবার রিকোয়েস্ট করছি, তোমরা স্টেরয়েড চ্যাপ্টারে তোমাদের নোট দেওয়া আছে অলরেডি, 3rd ইয়ারে আমি নোট দিয়ে রাখছিলাম, ওগুলা ধুলো ঝেড়ে খুঁজে বের করে ওই নোটে স্টেরয়েডের মেকানিজমটা একবার পড়ে নিবা, তাহলে দেখবা এটার সাথে এটা মিলালে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ডিএনএ কাপল রিসেপ্টর এক্সাম্পল আর দা স্টেরয়েড, থাইরক্সিন বা থাইরয়েড, স্পাইরোনোল্যাকটোন, ইস্ট্রোজেন, এভাবে কাজ করে। তাহলে আমরা মোটামুটি রিসেপ্টরের মেকানিজম গুলা পড়ে ফেলছি। আর বাকি ছিল কি? নন রিসেপ্টর মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন। রিসেপ্টর ছাড়া, এনজাইম ছাড়া, আয়ন চ্যানেল ছাড়া, স্ট্রাকচারাল প্রোটিন ছাড়া, ক্যারিয়ার প্রোটিন ছাড়া ড্রাগ কি আর কোনোভাবে কাজ করতে পারে? কিচ্ছু ছাড়া পারে, দুই ভাবে, ফিজিক্যাল আর কেমিক্যাল।
যেমন অ্যান্টাসিড HCl এর সাথে কেমিক্যাল নিউট্রালাইজেশন করে, তাই না? একটা অ্যাসিড একটা ক্ষার দুইটা মিলে নিউট্রালাইজেশন হয়ে যায়। এটা হচ্ছে কেমিক্যাল মেকানিজম। এখানে কোনো রিসেপ্টর নাই, এনজাইম নাই, আয়ন চ্যানেল নাই, কিছু নাই। হেপারিন যখন ডোজ বেড়ে যায় প্রোটামিন দেই, ওইটাকে নিউট্রালাইজ করে ফেলে হেপারিনকে। তারপর ধরো কনস্টিপেশনে আমরা ইসবগুলের ভুসি খাই। এখানে কি ইসবগুলের ভুসি কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করে না, কোনো এনজাইম না আয়ন চ্যানেল। এটা কি করে? জাস্ট স্টুলটাকে সফট করে। এটা ফিজিক্যাল মেকানিজম। ম্যানিটল একটা অসমোটিক ডায়ুরেটিক্স। এটা খেলে অসমোটিক প্রপার্টি গুলা বেড়ে যাবে, অসমোটিক অ্যাক্টিভিটি থাকবে এটার ফলে ওয়াটার বের হয়ে যাবে বডি থেকে। তো ম্যানিটল হচ্ছে অসমোটিক প্রসেসে কাজ করে, ঠিক আছে? তারপর চারকোল খাইলে কি হবে? চারকোল খাইলে গ্যাস মানে পেটের মধ্যে যে গ্যাস সেটা কি করবে? অ্যাবজর্ব করে নিবে, ফলে গ্যাসিয়াস ডিস্টেনশনটা কমে যায়। যখন আমরা ওই যে কি বলি কোলোনোস্কোপি করার সময় এই যে চারকোল খাওয়া দিতে হয়, কয়লার মতো 4টা-5টা দেয় কয়লার মতো, অথবা করার সময় করে, এন্ডোস্কোপি করানোর সময় করে, গ্যাসগুলা যেন ডিস্টার্ব না করে, গ্যাসগুলো তখন অ্যাবজর্ব হয়ে যায়, তখন গ্যাসিয়াস ডিস্টেনশন থাকে না, তখন ক্লিয়ারলি ভিজিবল হয়। কোলোনোস্কোপি এন্ডোস্কোপিতে এই চারকোল খাওয়ানো হয় এই কারণে। তাহলে এগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? তাহলে তার মানে ড্রাগ রিসেপ্টর ছাড়াও কোনো কিছু বাইন্ড করা ছাড়াও কাজ করে, সেটাকে বলি নন রিসেপ্টর মেকানিজম বা নন স্পেসিফিক মেকানিজম। সেগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং কেমিক্যাল অ্যাক্টিভিটি। এক্সাম্পল গুলা লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকো আমাকে ইনবক্স করতে পারবা, আমাদের গ্রুপ আছে, লিখতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কেউ কোনো কিছু হেসিটেট করবা না, আমরা কেউ কিছু মনেও করব না। আজকে তাহলে রাখি। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো।